এনেছো? হ্যাঁ, যা যা বলেছ সব এনেছি। ঠিক আছে, তাহলে চলো এখন। আ বন্ধু মানে সুখে দুঃখে পাশে থাকা। বন্ধু মানে শর্তবিহীন কাউকে ধরে রাখা। বন্ধু মানে উজাড় করে ভালোবেসে যাওয়া। বন্ধু মানে আড্ডাবাজি, যা খুশি তা খাওয়া। আমি অনিমেষ, গ্রামের খুব সাধারণ একজন ছেলে। আজ আমি খুব খুশি, কারণ প্রায় 2 বছর পর আমার বাল্যকালের বন্ধু নিখিল কানাডা থেকে দেশে ফিরেছে। এখন আমি ওর বাড়িতেই যাচ্ছি। নিশ্চয়ই ও আমার জন্য অপেক্ষা করছে। আজ সারাদিন দুই বন্ধু একসাথে ঘুরবো, খাবো আর আড্ডা দিব। আরে, এখানে সবাই এমন জড়ো হয়ে আছে কেন? দেখি তো একটু। আমি সাইকেল রেখে সেখানে এগিয়ে যাই। তারপর আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম বেলতলায় সাদা কাপড় পরা একটা লাশ মুড়িয়ে রাখা হয়েছে। ভয়ে আমি চমকে উঠলাম। পাশে দাঁড়িয়ে থাকা একজন লোককে বললাম, দাদা, এটা কাজ লাশ, কেমন করে হলো এসব? এটা একটা মেয়ের লাশ। কেউ খুব জঘন্যভাবে মেয়েটিকে হত্যা করেছে, এখানে ফেলে রেখেছে। তবে মেয়েটির নাম পরিচয় এখনো জানা যায়নি। পুলিশকে খবর দেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসবে। মেয়েটির জন্য আমার ভীষণ খারাপ লাগছিল। জানি না খবরটি শোনার পর মেয়েটির পরিবারের অবস্থা কেমন হবে। পুলিশ আসার পর এখানে জটিল পরিস্থিতি সৃষ্টি হতে পারে, তাই আমি সেখানে বেশি সময় আর থাকলাম না। তাড়াহুড়ো করে সেখান থেকে চলে আসলাম। আমাদের গ্রামে এর আগে কখনো এমন কোনো ঘটনা আমি ঘটতে শুনিনি। আশেপাশের 10 গ্রাম থেকে আমাদের ধুলি গ্রাম বেশ শান্ত এবং সভ্য বলে পরিচিত। জানি না মেয়েটির সাথে কার এমন গভীর শত্রুতা ছিল, যার জন্য মেয়েটিকে প্রাণ হারাতে হলো। নানান কথা ভাবতে ভাবতে আমি নিখিলের বাড়িতে চলে আসলাম। আমাকে দেখে নিখিল বেশ আনন্দিত হয়ে বলল, আরে অনিমেষ, কতদিন পর দেখা হলো, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? খুব ভালো আছি। চল আমার রুমে চল, কিছুক্ষণ বিশ্রাম করে তারপর আমরা গ্রাম ঘুরে দেখব। বিদেশে থাকা অবস্থায় আমি আমাদের ধলি গ্রামকে খুব মিস করেছি। নিখিল আমাকে ওর রুমে নিয়ে যায় এবং অনেক গল্প করতে শুরু করি আমরা। কিছুক্ষণ পর আমরা গ্রাম ঘুরে দেখার জন্য বেরিয়ে যাই। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে দুই বন্ধু হারিয়ে যাই। দেখতে দেখতে বিকেল গড়িয়ে কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারিনি। আমি যাই রে, সন্ধ্যা হয়ে গেছে, কাল সকালে আবার আসবো। সে কি কথা, আমি এতদিন পরে দেশে ফিরলাম আর তুই কিনা এখন চলে যাবি? না না, কিছুতেই এটা হবে না। আজ রাতে আমরা দুজন একসাথে থাকবো, অনেক গল্প করব। না রে, আমাকে যেতেই হবে। মা ভীষণ অসুস্থ, ছোট কাকা নতুন বিয়ে করেছে, আর তাছাড়া আজ ভোরবেলা মোড়ে একটা মেয়ের লাশ পাওয়া গিয়েছে। আমি যদি বাড়ি না ফিরি তাহলে মা ভীষণ চিন্তা করবেন, হয়তো আমার চিন্তা আরও বেশি অসুস্থ হয়ে পড়তে পারেন। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে কাল সকালে কিন্তু চলে আসিস।
আমি নিখিলের কাছ থেকে বিদায় নিয়ে সাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ছোটবেলায় আমি আমার বাবাকে হারিয়েছি। তারপর থেকে মা এবং কাকারা আমাকে বড় করেছেন। আমাকে নিয়ে মায়ের অনেক স্বপ্ন। জানি না আমি মায়ের স্বপ্ন পূরণ করতে পারবো কিনা। নানার কথা ভাবতে ভাবতে আমি বেলতলা মোড়ে চলে এসেছি। কেন যেন আমার একটু ভয় লাগছে। আমি খুব তাড়াতাড়ি সাইকেল চালাচ্ছিলাম। হঠাৎ কারো কান্নার শব্দ শুনে আমি চমকে উঠলাম। আমি সাইকেল থামিয়ে আশেপাশে ভালো করে দেখতে লাগলাম। তখনই আমি দেখলাম 24-25 বছর বয়সের অপরূপ সুন্দরী একটি মেয়ে বেলতলায় দাঁড়িয়ে আছে। তার পরনে ছিল লাল টকটকে পোশাক এবং হাতে ছিল বড় ব্যাগ। মেয়েটি এতই সুন্দরী ছিল যে স্বর্গের কোনো অপ্সরার সাথে তুলনা করা হলেও কম হবে। আমি ভীষণ অবাক হলাম, কারণ একটু আগেও মেয়েটি এখানে ছিল না। আমি তার কাছে এগিয়ে গিয়ে বললাম, আপনি কে? অন্ধকারে একা দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি জানেন না এই জায়গাটা ভালো নয়? আজ সকালে এখানে একটা মেয়ের লাশ পাওয়া গেছে। আমার কথা শুনে মেয়েটা আমার দিকে বড় বড় চোখ করে রেগে তাকালো। যদিও আমি তার রাগের কারণটা বুঝতে পারলাম না, কিন্তু আমি আরও অবাক হয়ে দেখলাম মেয়েটা আমার কোনো প্রশ্নেরই উত্তর দিচ্ছিল না। মেয়েটির ব্যাপারে আমার কৌতূহল আরও বেড়ে যায়। মানে দিদি, আপনার নামটা কি? আপনাকে তো এর আগে কখনো এই গ্রামে দেখেছি বলে মনে হচ্ছে না। আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? কোথায় যাবেন আপনি? চলুন, আমি আপনাকে তাহলে পৌঁছে দিচ্ছি। শহরে যাব। ও আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে বাসে উঠিয়ে দিচ্ছি। এখানে এভাবে একা একা দাঁড়িয়ে থাকবেন না। আসুন, আমার সাইকেলে এসে বসুন। মেয়েটি হাসি মুখে আমার সাইকেলে এসে বসলো। আমি সাইকেল ঘুরিয়ে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হলাম। হঠাৎ খুব জোরে কারো চিৎকার শুনে আমি সাইকেল থামালাম। পিছনে ঘুরে তাকিয়ে দেখি, আমি চমকে উঠলাম। আমি দেখলাম মেয়েটি আমার সাইকেলের পিছনে নেই। মেয়েটি আবারও বেলতলায় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভীষণ অবাক হয়ে মেয়েটির কাছে আবারও চলে যাই। কি হলো দিদি, আপনি এই সাইকেল থেকে নেমে গেলেন কেন? সাইকেলে যাব না। কিন্তু স্টেশন এখান থেকে তো অনেক দূর, পায়ে হেঁটে গেলে তো অনেকটা সময় লেগে যাবে। আপনি বাস মিস করতে পারেন। সাইকেলে যাব না। আচ্ছা ঠিক আছে, চলুন আমরা পায়ে হেঁটে স্টেশনে যাই। মেয়েটির আচরণ আমার কাছে ভীষণ অদ্ভুত মনে হচ্ছিল। কেন যেন মেয়েটাকে আমার পাগল মনে হচ্ছে। তাই ওনাকে আর রাগালাম না। ওনার কথা মতো পায়ে হেঁটে স্টেশনে যাচ্ছিলাম, কিন্তু পথ যেন কিছুতেই ফুরোচ্ছে না। হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে গেলাম। হঠাৎ বেলতলায় আমি আমার সাইকেল দেখে চমকে উঠলাম। খুব অদ্ভুতভাবে আমি এত সময় ধরে হেঁটে আবারও বেলতলায় চলে এসেছি। জানি না আমি এটি মনে মনে কি ভাবছে। মানে দিদি, কিছু মনে করবেন না, হয়তো আমি আনমনে আবার একই জায়গায় চলে এসেছি। চলুন আমরা আবার স্টেশনের দিকে যাই। মেয়েটির ঠোঁটের কোণে এক দুষ্টু হাসি ফুটে উঠল, কিন্তু সে কোনো কথা বলল না। আমার সাথে তাল মিলিয়ে হাঁটতে লাগলো। খুব অদ্ভুতভাবে আবারও আমরা হাঁটতে হাঁটতে এই বেলতলায় চলে আসলাম। এবার ভয় আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি বুঝতে পারলাম আমার সাথে অস্বাভাবিক কিছু ঘটছে। আর তখনই খুব জোরে বৃষ্টি শুরু হলো। আমি বৃষ্টিকে তখন আর পাত্তা দিলাম না, তাই এক মুহূর্তের জন্য হাঁটা থামালাম না। গায়ের সমস্ত শক্তি দিয়ে খুব জোরে হাঁটার চেষ্টা করলাম। হঠাৎ মেয়েটি খুব বিশ্রীভাবে হাসতে শুরু করলো। মেয়েটির এভাবে হাসির কারণ আমি ঠিক বুঝতে পারলাম না। তাই আমি খুব অবাক হয়ে তার দিকে তাকালাম আর চমকে উঠলাম। আমি দেখলাম বৃষ্টির পানিতে ভিজে একদম চুপসে গেছি।
কিন্তু বৃষ্টির পানি মেয়েটিকে একটু ভিজাতে পারছে না। তার গায়ের কাপড় একদম শুকনো। কেমন করে সম্ভব? বৃষ্টির পানিতে দেখছি আপনাকে ছুতেই পারছে না। আগের চেয়ে আরো বেশি জোরে খুব বিশ্রীভাবে মেয়েটি হাসতে থাকলো। তার হাসির শব্দে পুরো বেলতলা কেঁপে উঠছে। দিদি, আপনি এভাবে হাসছেন কেন? আমার না খুব ভয় করছে। আমি এই কথা বলতেই মেয়েটি তার হাসি থামালো এবং প্রচণ্ড রেগে আমার দিকে তাকালো। আমি দেখলাম ক্রোধে তার চোখ দিয়ে আগুনের ফুলকি বেরোচ্ছে। ভয়ে আমার পায়ের নিচের থেকে মাটি সরে যাওয়ার অবস্থা। হঠাৎ মেয়েটির পরনের পোশাক ধবধবে সাদা হয়ে যায়। আমি ভীষণ অবাক হয়ে বললাম, কি দিদি, আপনার পরনের পোশাক সাদা হয়ে গেল কেন? আমার সাথে কি হচ্ছে? আমি স্বপ্নে দেখছি না তো? মেয়েটি আবারও অট্ট হাসিতে ভেঙে পড়ল এবং মুহূর্তের মধ্যেই হাসি থামিয়ে প্রচণ্ড রেগে শক্ত করে আমার হাত চেপে ধরল, আর সাথে সাথে তার চেহারাও বিকৃত হয়ে যায়। সুন্দরী নারী থেকে ভয়ঙ্কর প্রেতাত্মায় পরিণত হয়। প্রচণ্ড ভয় আমার হাত পা থরথর করে কাঁপতে থাকে। বুকের ভিতরের প্রাণ পাখিটা ছটফট করতে লাগলো। মনে হচ্ছিল বুকের খাঁচা ভেঙে এখনই বাইরে বেরিয়ে আসবে। প্রেতাত্মাটার হাত থেকে ছুটে পালানোর শক্তি আমার শরীরে আমি পাচ্ছিলাম না। বুঝতে পারলাম আমার শরীরের ওপর নিয়ন্ত্রণ আমি হারিয়ে ফেলেছি। আমার প্রচণ্ড মাথা ঘুরতে লাগলো, চোখের সামনে সব কিছু ঝাপসা দেখতে লাগলাম। আর তখনই আমি অনুভব করলাম কেউ একজন আমার হাত ধরে টেনে আমাকে সেখান থেকে নিয়ে আসছে। তারপর আমার আর কিছুই মনে নেই। জ্ঞান ফিরে আসার পর আমি দেখলাম ভোর হয়ে গেছে এবং আমি আমার ঘরের বিছানায় শুয়ে আছি। আমার পাশে আমার মা বসে আছেন। আমি উঠে বসতেই মা আমাকে বললেন, উঠেছিস বাবা? তোর কি হয়েছিল রে? তেমন কিছু না মা, আমাকে বাড়ি দিয়ে গেল কে? একটা লোক তোকে রাত্রের বেলা অজ্ঞান অবস্থায় বাড়ি দিয়ে গেছেন। এখন তুই তাড়াতাড়ি একটু বাইরে যা তো। গতকাল রাতে তোর ছোট কাকা বাড়ি ফিরে আসেনি। আশেপাশে একটু ভালো করে খুঁজে দেখ তো, তোর ছোট কাকাটা কোথায় গেল? কথাটা শুনতেই আমার বুকের ভিতরে মোচড় দিয়ে উঠল। আমার সাথে ঘটে যাওয়া গতকাল রাতের ঘটনা কিছুই মাকে জানালাম না। শুনলে হয়তো মা দুশ্চিন্তা করতে পারেন। আমি তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হয়ে ছোট কাকাকে খুঁজতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমি বেলতলায় চলে আসলাম। দেখলাম সেখানে আজও মানুষ জড়ো হয়ে আছে। আমি দৌড়ে সেখানে গেলাম আর গিয়ে দেখলাম ছোট কাকার লাশ বেলতলায় পড়ে আছে। মনে হচ্ছিল আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে, পায়ের নিচের মাটি সরে যাওয়ার মতো অবস্থা। আমি বুঝতে পারলাম গতকাল রাতে আমার সাথে সেই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল। নিশ্চয়ই আমার ছোট কাকা সেই প্রেতাত্মাটার খপ্পরে পড়েছিলেন। আমি হাউমাউ করে কাঁদতে লাগলাম। আমাদের পরিবারের একজন উপার্জনক্ষম ব্যক্তি আমার ছোট কাকাই ছিলেন। জানি না তার মৃত্যুর পর বাড়ির কী অবস্থা হবে। তখন ছোট কাকার একমাত্র বন্ধু সতীশ সেখানে আসলেন। ওনাকে দেখে আমি কান্নায় ভেঙে পড়লাম। কান্না করতে করতে আমি বললাম, সতীশ কাকা, কে আমার ছোট কাকার সাথে এমন নির্মম কাজ করলো? একদিন আগে এখানে একটা মেয়ের লাশ পাওয়া গেল, আর আজ আমার ছোট কাকা। গতকাল রাতে প্রেতাত্মাটার কবল থেকে বাঁচিয়ে আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিয়েছিলাম। তোমার কোনো ক্ষতি করতে না পেরে প্রেতাত্মাটি তোমার কাকাকে হত্যা করেছেন। আসলে এই প্রেতাত্মাটি তোমার কাকার প্রেমিকা ছিলেন। ওদের 5 বছরের প্রেম ছিল, কিন্তু তোমার কাকা অন্যত্র বিয়ে করেছেন কারণ মেয়েটির সাথে তোমাদের জাত মিলে না। মেয়েটি প্রচণ্ড পাগলামি করতে শুরু করেছিল এবং তোমার কাকাকে বিয়ের জন্য প্রেসার দিচ্ছিল। বাধ্য হয়ে তোমার কাকা মেয়েটিকে রাতের বেলা বেলতলায় আসতে বলেন। মেয়েটি তার বাড়ি থেকে অনেক সোনা দানা টাকা পয়সা নিয়ে এসেছিল। কথা ছিল দুজন পালিয়ে শহরে গিয়ে বিয়ে করবে, কিন্তু তোমার কাকা নির্মমভাবে মেয়েটিকে হত্যা করে তার ব্যাগটি নিয়ে বাড়ি চলে যায়। আর তাই মেয়েটির আত্মা অশুভ আত্মা হয়ে তার বদলা নিতে গতকাল রাতে বেলতলায় ঘুরে বেড়াচ্ছিল।
তোমার কাকাকে হত্যা করে তার আত্মা এখন শান্ত হয়েছে। সমস্ত কথা শুনে আমি ভীষণ অবাক হলাম। আমার কাছে সমস্ত কিছু দুঃস্বপ্নের মতো মনে হচ্ছিল। জানি না কেমন করে এই চরম সত্যের মুখোমুখি হবে আমার পরিবার। দিনের শুরুতে ঘুম ভেঙে যখন জানালা দিয়ে বাইরে তাকালাম, তখনই কেমন যেন সন্ধ্যার অনুভূতি মনে হলো। চারদিকে ঘন কালো মেঘে আকাশ আবৃত। উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম কোন দিক দিয়ে যে বাতাস বইছে তা ঠিক বুঝতে পারছি না। তবুও জানালার দিকে মুখটা বাড়িয়ে দিয়ে সে বাতাসটা উপভোগ করতে লাগলাম। এরই মাঝে বিকট শব্দ করে আকাশের বুক চিরে অঝোরে বৃষ্টি শুরু হলো। সামনের গাছগুলোকে দেখে মনে হচ্ছে কে যেন খুব যত্ন করে তাদেরকে গোছল করিয়ে দিচ্ছে। ঘড়ির কাঁটা বলছে বেলা গড়িয়েছে বেশ, কিন্তু বেলা ঠিক যেখানে ছিল পরিবেশ দেখে মনে হচ্ছে সেখানেই রয়েছে। তবে এর মধ্যেই বৃষ্টি তার গতি কমিয়েছে। একটুখানি রোদের দেখা মিললেও তা খুবই ক্ষণিকের জন্য। কিছুক্ষণের মধ্যেই কালো মেঘলা আবারও ছড়িয়ে পড়ল আকাশের কোলে। তাই অন্ধকার হয়ে আসছে চারদিক। ফুল গাছের টবগুলো জলে পরিপূর্ণ হয়েছে, পাতাগুলো গাঢ় সবুজ রং পড়েছে। এরই মাঝে ঝমঝম করে নেমে এলো বড় বড় ফোঁটার বৃষ্টি। এভাবেই দুপুর গড়িয়ে বিকেল হলো। বৃষ্টি আর কিছুতেই ধরল না। কখনো কখনো একটু সময়ের জন্য বৃষ্টি তার গতিকে কমিয়েছে ঠিকই, কিন্তু একেবারে শান্ত হয়নি। সারাটা দিন আমার এভাবেই কেটে গেল। ভাবলাম এখন একটু ঘুরে ফিরে বাজার থেকে হেঁটে আসি। ও দাদা, বাজার ছেড়ে রাস্তার ধারে বসে পড়েছো দেখছি। বাজারে কি আজকাল বেচা বিক্রি হয় না নাকি? কি আর কমু বাবু, আমরা গরিব মানুষ। এই মাছের উপর ভরসা কইরেই আমাগো জীবন চলে। নিজের প্রাণের ঝুঁকি থাকা সত্ত্বেও মাছ নদীতে যাইয়া মাছ মারি, দুইটা ভালো পয়সা উপার্জন করার জন্য। কিন্তু আজ 2-3 দিন যাবৎ বৃষ্টি থাকায় বাজারে তেমন ক্রেতাই নাই। এমনে চলতে থাকলে আমাগো খাওয়ানি বন্ধ হইয়া যাইব। আচ্ছা দাদা, আমাকে বেশি করে কিছু মাছ দিয়ে দাও দেখি। জি জি বাবু, দিচ্ছি, এখনই দিচ্ছি। মাছওয়ালার খুশি দেখে নিজের কাছেও খুব ভালো লাগছে। এই বর্ষা বাদলের সময় ভুনা খিচুড়ির সাথে ইলিশ মাছের স্বাদ যেন অমৃত। তাই আর মাছগুলো কোনোভাবেই রেখে আসতে পারলাম না। কি ব্যাপার, কুকুরগুলো এত ডাকছে কেন? একবার পিছনে ঘুরে দেখি তো। পিছনে ঘুরতেই দেখি এক লোমহর্ষ ঘটনা। কুকুরের মতো দেখতে কিছু প্রাণী, তাদের চোখগুলো একদম লাল, লাভার মতো জ্বলজ্বল করছে। দ্রুতই কুকুরগুলো আমাকে ঘিরে ফেলল। কুকুরগুলোকে এড়িয়ে বাড়ি ফেরার জন্য এত চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই সম্ভব হচ্ছিল না। এক পর্যায়ে বাধ্য হয়েই লাঠি দিয়ে কুকুরগুলোকে আঘাত করতে লাগলাম। সব কুকুরগুলো চলে গেলেও একটি কুকুরের বাচ্চা কিছুতেই আমার হাতের মাছগুলো ছাড়ছিল না। তাই একটু জোরে সরেই একঘা দিয়ে বসলাম। সাথে সাথে বিকট শব্দ করে ভয়ঙ্কর কুকুরের বাচ্চাটি ওখানেই মারা গেল। কিন্তু ক্ষণিকের মধ্যেই ঘূর্ণিঝড়ের মতো ঝড় শুরু হলো। আমি দৌড়ে বাড়িতে আসতে লাগলাম। মাঝ রাস্তা পর্যন্ত আসতেই কেমন জানি ওপাশ থেকে বিচিত্র প্রাণীর কান্নার আর্তনাদ ও হুঙ্কার ভেসে আসছিল। তবে আমি কোনো মতে বাড়ি এসে পৌঁছালাম। কি হয়েছে বাবা? তোকে কেমন জানি একটা দেখা যাচ্ছে। কোথায়? না মা, কিছুই তো হয়নি। তুমি বরং এই মাছগুলো নাও। রাতে গরম গরম ভুনা খিচুড়ির সাথে টাটকা মাছ ভাজা কিন্তু চাই। আচ্ছা বাবা, ঠিক আছে, তাই হবে। মাকে কিছুই বুঝতে দেওয়া যাবে না, তাহলে শুধু শুধুই চিন্তা করবে। আজ কুকুরগুলো হঠাৎ এত বেশি চিৎকার চেঁচামেচি করছে কেন? জানালাটা খুলে দেখি তো কি হয়েছে। জানালাটা খুলতেই আমার চোখ কপালে উঠে গেল। এ তো সেই কুকুরগুলোই, চোখগুলো লাভার মতো লাল। এই কুকুরগুলো আমার বাড়ি চিনল কিভাবে? আর এগুলো আমার পিছুই বা নিল কেন? পরক্ষণেই মা মাছগুলো নিয়ে নদীতে যেতে লাগলো। আর ক্ষণিকের মধ্যেই কুকুরের মতো দেখতে প্রাণীগুলো কেমন যেন হাওয়ার সাথে অদৃশ্য হয়ে গেল। আরে
এমন শব্দ আসছে কোথা থেকে? এখানে তো আমি ছাড়া আর কেউই নেই। আবারও শব্দ হচ্ছে না? মনে হচ্ছে কোনো প্রাণী ঘাস চাবাচ্ছে। এটা তো লিটনের গরু মনে হচ্ছে। লিটনটা একদম দায়িত্ব জ্ঞানহীন। এত রাতে কেউ গরু ছেড়ে রাখে, তাও আবার অন্যের ফসলের জমিতে। একদম ফসলের 12টা বাজিয়ে দিবে। দেখি তো গরুটাকে ফসলের মাঠ থেকে তাড়ানো যায় কিনা। এ কি লিটন নাকি রে? কথা বলছিস না কেন? দাঁড়া বলছি, তুই জঙ্গলের ভিতরে কেন যাচ্ছিস? গরু নিয়ে বাড়ির দিকে যাবি তো? কি ব্যাপার, কি হচ্ছে এগুলো? কোনো এক অদৃশ্য শক্তি আমাকে ঝোপের ভিতর টেনে নিয়ে যাচ্ছে। আমাকে কেউ একজন নিয়ন্ত্রণ করছে মনে হয়। এ কে আছো? ধরো আমাকে। কেউ একজন ঝোপের ভিতর নিয়ে যাচ্ছে আমাকে। মা, কি হয়েছে তোমার? কোথায়? এখানে তো কেউ নেই। ওই ঘটনার পর থেকে মা খুবই অসুস্থ হয়ে পড়ে। মায়ের দেখাশোনার জন্য ভাগ্নেকে বাড়িতে এনেছি। আজ 7 দিন হয়ে গেল, তাও মায়ের কোনো উন্নতি হলো না। আয় কামাল, আয় আয় বলছি। কেউ মনে হলো আমাকে ডাকলো। জানলার দিক থেকে মনে হচ্ছে আওয়াজটা আসছে। কোথায়? এখানে তো কেউই নেই। মনের ভুল হবে হয়তো। এত রাতে কাকগুলা এভাবে ডাকছে কেন? মামা বলেছিল একা একা বাইরে না যেতে, কিন্তু এই কাকের ডাক তো কিছুতেই থামছে না। আমি বরঞ্চ কাউকে কিছু না বলে একবার বাইরে যেয়ে দেখে আসি কি হয়েছে। হ্যাঁ, সেটাই ভালো হবে। কামাল কাউকে কিছু না বলে একাই বাইরে চলে গেল। কিন্তু বাইরে যাওয়ার পর সে কোনো কাকই দেখতে পেল না। তবে হারিকেন হাতে কোনো এক ব্যক্তি তাকে ইশারায় ডাকছে। তার ইশারায় সাড়া দিয়ে লোকটির পিছু নিতে নিতে একটি ঝোপের কাছে গিয়ে পৌঁছালো কামাল। আর তখনই কামাল বুঝতে পারলো এতক্ষণ যা হয়েছে তা সজ্ঞানে হয়নি। কামাল ভয়ে কাঁপতে শুরু করলো। এ আমি কোথায় এসে পৌঁছালাম? ক্ষণিকের মধ্যেই আমি খেয়াল করলাম হারিকেন হাতে লোকটি হাওয়ায় মিশে যাচ্ছে, কিন্তু কিছু অদ্ভুত প্রাণী আমার দিকে এগিয়ে আসছে। প্রাণীগুলো অল্প সময়ের মধ্যে আমাকে ঘিরে ফেললো। তখন আমি খুব কাছ থেকে দেখতে পেলাম প্রাণীগুলোকে, দেখতে ভয়ঙ্কর কুকুরের মতো। আমি ভয়ে চিৎকার করতে লাগলাম। আর তখনই ছোটের পাশে রাস্তায় কিছু মানুষের উপস্থিতি বোঝা গেল। সাথে সাথে প্রাণীগুলো কেমন যেন হাওয়ায় মিলিয়ে গেল। তখনই আমি দৌড়ে বাড়ি এসে পৌঁছালাম প্রাণ হাতে নিয়ে। কামাল, তুই এত রাতে কোথায় গিয়েছিলি? মামা, কিছু কুকুরের মতো ভয়ঙ্কর প্রাণী আমাকে তাড়া করেছিল। তারপর কি হলো? আমার আর কিছুই মনে নেই মামা। কামাল আর কিছু বলতে না পারলেও আমার আর কিছুই বুঝতে বাকি রইল না। সে রাতে বাচ্চা কুকুরটিকে ভুলবশত মারার পর থেকেই আমার পরিবারে বিভৎস বিপর্যয় নেমে আসে। প্রথমে মা, এখন ভাগ্নেও অসুস্থ হয়ে পড়েছে। আমার মাথায় কাজ করছে না, কি করব এখন আমি? মা আর কামালের অবস্থা দেখে খুবই খারাপ লাগছে। মনে হচ্ছে এ রাতেই কিছু একটা হয়ে যাবে। তাই আমি তড়িঘড়ি করে হুজুরের সন্ধানে বেরিয়ে পড়লাম। তোমরা যদি এই গল্পের দ্বিতীয় পর্বটি দেখতে চাও তাহলে এখনই কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা দ্বিতীয় পর্বটি নিয়ে আসব। তোমরা যদি কোনো গল্প আমাদের সাথে শেয়ার করতে চাও তাহলে এখনই ডেসক্রিপশন বক্স থেকে আমাদের মেইল অ্যাড্রেসে যোগাযোগ করো। আর তোমরা যদি আমাদের গল্পের আপডেট পেতে চাও তাহলে চোখ রাখো হ্যালো কার্টুনের ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।